আজকে যেন রাস্তাঘাট অতিরিক্ত ফাঁকা। যাই হোক, কি আর করা যায়, আর তো কিছুটা পথ। তাড়াতাড়ি পা চালালে এক্ষুনি পৌঁছে যাব। নির্জন জনমানবহীন পথে একলা চলতে চলতে অনিমেষের নাকে একটা পচা দুর্গন্ধ আসতে ওর চোখ পড়ল একটা গাছের তলায় কেউ একজন বসে আছে, তার হাতে কিছু একটা রয়েছে। এই রাত বিরেতে গাছতলায় এখন আবার কে বসে আছে? আর গন্ধটাও তো ওখান থেকে আসছে বলেই মনে হচ্ছে। ব্যাপারটা কেমন যেন লাগছে। একবার কি কাছে গিয়ে দেখব? না থাক, আবার যদি চোর ছেঁচড় হয়। গাছতলা থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আপন মনে বিড়বিড় করতে লাগলো অনিমেষ। শেষে নিজের মনে উদ্রেক হওয়া কৌতূহল নিরসন করতে না পেরে এগিয়ে গেল গাছের দিকে। গাছের সামনে যেতেই সেই পচা দুর্গন্ধ আরো তীব্র হয়ে এলো। এই যে, কে আপনি? এত রাতে গাছতলায় কি করছেন? অপর প্রান্তের মানুষটির থেকে কোনো উত্তর না পেয়ে অনিমেষ পুনরায় লোকটিকে উদ্দেশ্য করে বলল, আপনি জানেন না এই রাতের সময় গাছের নিচে বসে থাকা মোটেও ভালো নয়। আবছা আলো আধারিতে অনিমেষ দেখল লোকটার হাতে খুব সম্ভবত কোনো পাখির দেহাবশেষের টুকরো রয়েছে, আর তার থেকেই বেরিয়ে আসছে পচা দুর্গন্ধ। আর তার চারপাশে ভিড় জমিয়েছে মশা মাছির দল। অনিমেষ আরো দেখল লোকটি সেই পাখির দেহাবশেষের অংশ ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। খেতে খেতে লোকটি অনিমেষকে বলল, দেখতে পাচ্ছেন না খাচ্ছি, রাতের খাবার খাচ্ছি, বিরক্ত করবেন না, যান এখান থেকে যান। হ্যাঁ, সেটা তো দেখতেই পাচ্ছি যে রাতের খাবার খাচ্ছেন, কিন্তু আপনার মাথায় কি বিন্দুমাত্র বুদ্ধি সত্যি বলে কিছু নেই? খাবারটা যে পচে গেছে, চারপাশে মশা মাছি ভনভন করছে, আর এটা খেলে আপনার শরীরের কি হবে একবার ভেবে দেখেছেন? কিচ্ছু হবে না, সব খাওয়া আমার অভ্যেস আছে। আপনাকে দেখে তো পাগল বলে মনে হচ্ছে না, কিন্তু আপনার আচরণ তো পাগলেরও অধম। এই পচা ধসা খাবার কেউ খায়? তো কি খাবো? কে আমার খেতে দেবে? কোথায় থাকো তুমি? তোমার বাড়িতে বউ ছেলে পুলে কেউ নেই? এই দেখো, এতক্ষণ কথা বলছি, তোমার নামটাই জানা হলো না। আমার নাম ভোলা। আমার এই দিনগুলো কেউ নেই, আমি একা, এই জন্য চা পাই তাই খাই। এসব বাজি পচা খাবার অভ্যেস অনেক বছরের। হ্যাঁ, সেটা তো আমি বুঝতেই পারছি। যাই হোক, তোমাকে আর এই পচা খাবার খেতে হবে না। তুমি বরং আমার সাথে আমার বাড়ি চলো, তোমাকে আমি খেতে দেবো। বাড়ি? বাড়ি? ঠিক আছে, চলো চলো চলো। বাপরে, লোকটা কেমন অদ্ভুত ধরনের। এ কি বাড়ি নিয়ে যাওয়া ঠিক হবে? গাছতলায় দাঁড়িয়ে অনিমেষের মনে নানান প্রশ্নের উদ্রেক হতে শুরু করেছে। হঠাৎ লোকটা বলে উঠল, চলো আমার পেছনে এসো। বেশ কিছুটা পথ অতিক্রম করে অনিমেষ ভোলাকে সাথে নিয়ে যখন বাড়ির সদর দরজার সামনে এসে থামল, এরপর অনিমেষ কলিং বেলটা বার দুয়েক বাজাতেই ভেতর থেকে সদর দরজার বাইরে অপেক্ষারত আগন্তুকের উদ্দেশ্যে খানিক অপেক্ষার আর্জি শোনা গেল। আরে আসছি আসছি। দরজার ওপাশে দাঁড়িয়ে অনিমেষ এক মুহূর্তের জন্য পাশ ফিরে চোরা চোখে তাকালেন সেই আগন্তুক লোকটির দিকে। লোকটা তখনও অদ্ভুতভাবে মাথা নামিয়ে দাঁড়িয়ে আছে। রাত 1টা বাজে অনিমেষ, তুমি এতক্ষণে আসছো? আরে কি করব, স্টেশনে ঢুকতেই তো 8:45 ট্রেনটা বেরিয়ে গেল। তারপর প্রায় আধ ঘন্টা অপেক্ষা করার পর তো ট্রেনটা পেলাম। যাই হোক, ভেতরে ও কি তোমার পেছনে উনি কে? আরে মানুষই, বলছি বলছি সব কথাই বলছি, আগে ভেতরে চলো। এই যে তুমি একটু বাইরে অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। আচ্ছা বাবু। এত রাতে একটা অচেনা মানুষকে সঙ্গে করে নিয়ে এলে তুমি, তোমার কি সব বুদ্ধি শুদ্ধি গেছে নাকি? আরে এরকম ভাবে বলছো কেন? লোকটাকে রাস্তা থেকে পেলাম। তোমাকে যে আমি কি বলবো আমি সত্যি বুঝে উঠতে পারি না। কার মনে কি আছে বলতে পারে কেউ? একই দিনকাল খারাপ, আমি একা মেয়ে মানুষ বাড়িতে। আমি সবটাই বুঝতে পারছি মানুষই, কিন্তু লোকটাকে দেখে যে মায়া হলো, তাই বলে দুম করে একটা অচেনা লোককে বাড়িতে নিয়ে চলে আসবে তুমি? ও ঠিক আছে, একটা রাতেরই তো ব্যাপার। যাই হোক, খাবার দাবার যা আছে দাও। শুধু তোমার মতন ভাত হাঁড়িতে ঢাকা দেওয়া আছে, আর বাটিতে তরকারি রয়েছে। ঠিক আছে, তুমি ওটা ওই লোকটাকে দিয়ে দাও।
খাবারটা যদি লোকটাকে দিয়ে দিই তাহলে তুমি কি খাবে রাতে? উপোস দেবে? আরে ছাড়ো না, আমি না হয় ওই জল বাতাসা খেয়ে ঘুমিয়ে পড়বো। তাছাড়া মানুষকে খাওয়ালে ঈশ্বর খুশি হয়, বুঝলে গিন্নি? আমার আর বুঝে কাজ নেই, যা ভালো মনে হয় তাই করো। তুমি এখন বসে বসে অতিথি আপ্যায়ন করো, আমি চললাম। বাবা, এত তাড়াতাড়ি খাওয়াও হয়ে গেল? হ্যাঁ বাবু, হয়ে গেল। আমি তাহলে যাই। যাই মানে কি? কটা বাজে দেখেছো? এই রাত বিরেতে কোথায় যাবে? আজ আর যেতে হবে না, আমি একটা চাদর এনে দিচ্ছি, ওটা মুড়ি দিয়ে এখানেই শুয়ে পড়ো, কাল সকালে বরং যেও। ঠিক আছে বাবু। খাবার দাবার যা আছে দাও। শুধু তোমার মতন ভাত হাঁড়িতে ঢাকা দেওয়া আছে, আর বাটিতে তরকারি রয়েছে। ঠিক আছে, তুমি ওটা ওই লোকটাকে দিয়ে দাও। খাবারটা যদি লোকটাকে দিয়ে দিই তাহলে তুমি কি খাবে রাতে? উপোস দেবে? আরে ছাড়ো না, আমি না হয় ওই জল বাতাসা খেয়ে ঘুমিয়ে পড়বো। তাছাড়া মানুষকে খাওয়ালে ঈশ্বর খুশি হয়, বুঝলে গিন্নি? আমার আর বুঝে কাজ নেই, যা ভালো মনে হয় তাই করো। তুমি এখন বসে বসে অতিথি আপ্যায়ন করো, আমি চললাম। বাবা, এত তাড়াতাড়ি খাওয়াও হয়ে গেল? হ্যাঁ বাবু, হয়ে গেল। আমি তাহলে যাই। যাই মানে কি? কটা বাজে দেখেছো? এই রাত বিরেতে কোথায় যাবে? আজ আর যেতে হবে না, আমি একটা চাদর এনে দিচ্ছি, ওটা মুড়ি দিয়ে এখানেই শুয়ে পড়ো, কাল সকালে বরং যেও। ঠিক আছে বাবু। বেশ কিছুটা পথ অতিক্রম করে অনিমেষ ভোলাকে সাথে নিয়ে যখন বাড়ির সদর দরজার সামনে এসে থামল, এরপর অনিমেষ কলিং বেলটা বার দুয়েক বাজাতেই ভেতর থেকে সদর দরজার বাইরে অপেক্ষারত আগন্তুকের উদ্দেশ্যে খানিক অপেক্ষার আর্জি শোনা গেল। আরে আসছি আসছি। দরজার ওপাশে দাঁড়িয়ে অনিমেষ এক মুহূর্তের জন্য পাশ ফিরে চোরা চোখে তাকালেন সেই আগন্তুক লোকটির দিকে। লোকটা তখনও অদ্ভুতভাবে মাথা নামিয়ে দাঁড়িয়ে আছে। রাত 1টা বাজে অনিমেষ, তুমি এতক্ষণে আসছো? আরে কি করব, স্টেশনে ঢুকতেই তো 8:45 ট্রেনটা বেরিয়ে গেল, তারপর প্রায় আধ ঘন্টা অপেক্ষা করার পর তো ট্রেনটা পেলাম। যাই হোক, ভেতরে ও কি তোমার পেছনে উনি কে? আরে মানুষই, বলছি বলছি সব কথাই বলছি, আগে ভেতরে চলো। এই যে তুমি একটু বাইরে অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। আচ্ছা বাবু। এত রাতে একটা অচেনা মানুষকে সঙ্গে করে নিয়ে এলে তুমি, তোমার কি সব বুদ্ধি শুদ্ধি গেছে নাকি? আরে এরকম ভাবে বলছো কেন? লোকটাকে রাস্তা থেকে পেলাম। তোমাকে যে আমি কি বলবো আমি সত্যি বুঝে উঠতে পারি না। কার মনে কি আছে বলতে পারে কেউ? একই দিনকাল খারাপ, আমি একা মেয়ে মানুষ বাড়িতে। আমি সবটাই বুঝতে পারছি মানুষই, কিন্তু লোকটাকে দেখে যে মায়া হলো, তাই বলে দুম করে একটা অচেনা লোককে বাড়িতে নিয়ে চলে আসবে তুমি? ও ঠিক আছে, একটা রাতেরই তো ব্যাপার। আপনাকে দেখে তো পাগল বলে মনে হচ্ছে না, কিন্তু আপনার আচরণ তো পাগলেরও অধম। এই পচা ধসা খাবার কেউ খায়? তো কি খাবো? কে আমায় খেতে দেবে? কোথায় থাকো তুমি? তোমার বাড়িতে বউ ছেলে পুলে কেউ নেই? এই দেখো, এতক্ষণ কথা বলছি, তোমার নামটাই জানা হলো না। আমার নাম ভোলা। আমার এই দিনগুলো কেউ নেই, আমি একা, এই জন্য যা পাই তাই খাই। এসব বাজি পচা খাবার অভ্যেস অনেক বছরের। হ্যাঁ, সেটা তো আমি বুঝতেই পারছি। যাই হোক, তোমাকে আর এই পচা খাবার খেতে হবে না, তুমি বরং আমার সাথে আমার বাড়ি চলো, তোমাকে আমি খেতে দেবো। বাড়ি? বাড়ি? ঠিক আছে, চলো চলো চলো। বাপরে, লোকটা কেমন অদ্ভুত ধরনের, এ কি বাড়ি নিয়ে যাওয়া ঠিক হবে? গাছতলায় দাঁড়িয়ে অনিমেষের মনে নানান প্রশ্নের উদ্রেক হতে শুরু করেছে। হঠাৎ লোকটা বলে উঠল, চলো আমার পেছনে এসো। অপর প্রান্তের মানুষটির থেকে কোনো উত্তর না পেয়ে অনিমেষ পুনরায় লোকটিকে উদ্দেশ্য করে বলল, আপনি জানেন না, এই রাতের সময় গাছের নিচে বসে থাকা মোটেও ভালো নয়। আবছা আলো আধারিতে অনিমেষ দেখল লোকটার হাতে খুব সম্ভবত কোনো পাখির দেহাবশেষের টুকরো রয়েছে, আর তার থেকেই বেরিয়ে আসছে পচা দুর্গন্ধ, আর তার চারপাশে ভিড় জমিয়েছে মশা মাছির দল। অনিমেষ আরো দেখল লোকটি সেই পাখির দেহাবশেষের অংশ ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। খেতে খেতে লোকটি অনিমেষকে বলল, দেখতে পাচ্ছেন না, খাচ্ছি, রাতের খাবার খাচ্ছি, বিরক্ত করবেন না, যান এখান থেকে যান।
হ্যাঁ, সেটা তো দেখতেই পাচ্ছি যে রাতের খাবার খাচ্ছেন, কিন্তু আপনার মাথায় কি বিন্দুমাত্র বুদ্ধি সত্যি বলে কিছু নেই? খাবারটা যে পচে গেছে, চারপাশে মশা মাছি ভনভন করছে, আর এটা খেলে আপনার শরীরের কি হবে একবার ভেবে দেখেছেন? ওকে হবে না, এসব খাওয়া আমার অভ্যেস আছে। আমি লোকটা নৌকায় উঠে পড়লাম। কিছুক্ষণ নিঃশব্দে চলল নৌকোটা। কেবল জলের ছলাৎ ছলাৎ শব্দ আর পাশের জঙ্গল থেকে ভেসে আসা ঝিঝি পোকার ডাক, আর মাঝে মাঝে ডেকে উঠছে নাম না জানা কি এক রাত পাখি। এছাড়া মনুষ্য জগতের কোনো শব্দ নেই, বড় বেশি শান্ত চারিদিক। মাঝি বলল, তা বাবু যাবেন কোথায়? আমি যাব পলাশপুর। দেখলাম পলাশপুরের নাম শোনা মাত্রই মাঝির চোখে মুখে আতঙ্কের ছায়া খেলে গেল। সে আমার দিকে ড্যাব ড্যাব করে ভয়ে মেশানো চোখে তাকিয়ে থাকলো। আমি বললাম, কি হলো, অমন অবাক হয়ে কি দেখছেন? বাবু, আপনি এখন এত রাতে পলাশপুরে যাবেন? হ্যাঁ যাব। কেন? না মানে পলাশপুর গ্রামে তো এখন আর তেমন কেউ থাকে না, প্রায় সব লোকজনই তো যে যার মতন জমি বাড়ি বেচে শহরে চলে গেছে। আর এই রাতের বেলা তো কেউ যায় না, তাই জিজ্ঞেস করছি আর কি। কেন, রাতের বেলায় কেউ যায় না কেন? গ্রামটায় ভয় আছে বাবু, অশরীরী আত্মাদের দখলে ওই পলাশপুর গ্রাম। সেই জন্যই তো এখন রাতের বেলায় এই ঘাটেও নৌকো পারাপার হয় না। আমি কিছু বললাম না। সত্যিই কুসংস্কার থেকে গ্রামগুলো এখনো মুক্ত হতে পারিনি দেখছি। যতই গ্রামের ভেতরে ঢুকছি আমার বুকের ভেতরটা হু হু করে উঠছে ততই। আমার চিরচেনা গ্রামটা খালি হয়ে পড়ে আছে অন্ধকারে, একটা বাড়িতেও আলো জ্বলতে দেখলাম না। হঠাৎ দেখলাম একটা ভাঙা দেওয়ালের গায়ে কার যেন ছায়া নড়াচড়া করছে। আমার গায়ে কাটা দিয়ে উঠল ভয়ে। কে কে ওখানে? কে? কোনো উত্তর পেলাম না। ছায়াটা আস্তে আস্তে মিলিয়ে গেল, যেন কেউ অন্ধকারে লুকিয়ে লুকিয়ে আমাকে দেখল, তারপর অদৃশ্য হয়ে গেল। ভয়ে আমার সারাটা শরীর কেঁপে উঠল। নিজের মনকে বোঝালাম এটা আমার মনেরই ভুল হবে, হয়তো ভুল অথবা ভ্রম ছাড়া এটা আর অন্য কিছু হতে পারে না। আমি আবার হাঁটা শুরু করলাম, কিন্তু আমার মন বলতে থাকলো আজ কিছু একটা গন্ডগোল। যেন আরো কিছুটা নৌকো চলবার পরে নৌকোটা ঘাটে এসে লাগলো। কিন্তু গ্রামের পথে পা দেওয়া মাত্রই আমি অনুভব করলাম এখানে কিছু একটা অস্বাভাবিক ব্যাপার রয়েছে। হাওয়া বইছে না, অথচ নৌকায় যতক্ষণ ছিলাম দিব্যি ফুরফুরে হাওয়া ছিল। ঝিঝি পোকার ডাকে কানে তালা ধরে যাচ্ছিল, অথচ এখানে একটা নিশাচর প্রাণীরও কোনো প্রাণের অস্তিত্ব নেই। হঠাৎ আমার মনে হলো আমার পেছনে কে যেন হাঁটছে। দাঁড়িয়ে পড়লাম, পেছন ঘুরে দেখলাম কেউ নেই। অনেকদিন পরে গ্রামে এলাম, তারপর গ্রামটা সম্পর্কে যা শুনলাম মাঝির কাছ থেকে, তার জন্যই বোধহয় এরকম একটা হ্যালুসিনেশন হচ্ছে। হতেই পারে, যারা গ্রাম ছেড়ে চলে গেছে তাদের আর দোষ কি? আমিও তো এই গ্রামের বাড়িটা বিক্রি করব বলেই এসেছি, শুধু শুধু বাড়িটা পড়ে আছে অনেকদিন। আমি আবার হাঁটা শুরু করলাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করব তাই ভাবছি। ব্রিজ পেরিয়ে যাওয়া যায়, কিন্তু সে ব্রিজ তো এখান থেকে অনেকটা দূরে, সেই বড় শহরের দিকে। দূরত্ব অনেক, কিন্তু কি আর করা যাবে, নৌকো না পেলে সেই ব্রিজ পেরিয়েই যেতে হবে। এইসব ভাবতে না ভাবতেই দেখলাম আমার সামনে অন্ধকারের ভেতর থেকে একটা নৌকো বেরিয়ে এলো। মাঝি বলল, বাবু কি ওই পারে যাবেন? হ্যাঁ যাব বলেই তো দাঁড়িয়ে আছি। তুমি কোথায় ছিলে এতক্ষণ? আমি তো রাতের বেলা নৌকো চালাই না বাবু।
সন্ধ্যা নামার আগে পর্যন্ত এই ঘাটে নৌকো চলে, তারপরে আর চলে না। তাহলে তুমি এখন নৌকা নিয়ে এখানে কি করছো? এই রাতের বেলায় আমি নদীতে মাছ ধরি বাবু। আপনারে দেখলাম, ভাবলাম আপনি হয়তো নদী পার করবেন, তাই দেখে এগিয়ে আসলাম। উঠে আসেন বাবু, আমি আপনারে নিয়ে যাচ্ছি। আমি লোকটা নৌকায় উঠে পড়লাম। কিছুক্ষণ নিঃশব্দে চলল নৌকোটা। কেবল জলের ছলাৎ ছলাৎ শব্দ আর পাশের জঙ্গল থেকে ভেসে আসা ঝিঝি পোকার ডাক, আর মাঝে মাঝে ডেকে উঠছে নাম না জানা কি এক রাত পাখি। এছাড়া মনুষ্য জগতের কোনো শব্দ নেই, বড় বেশি শান্ত চারিদিক। মাঝি বলল, তা বাবু যাবেন কোথায়? আমি যাব পলাশপুর। দেখলাম পলাশপুরের নাম শোনা মাত্রই মাঝির চোখে মুখে আতঙ্কের ছায়া খেলে গেল। সে আমার দিকে ড্যাব ড্যাব করে ভয়ে মেশানো চোখে তাকিয়ে থাকলো। আমি বললাম, কি হলো, অমন অবাক হয়ে কি দেখছেন? বাবু, আপনি এখন এত রাতে পলাশপুরে যাবেন? হ্যাঁ যাব। কেন? না মানে পলাশপুর গ্রামে তো এখন আর তেমন কেউ থাকে না, প্রায় সব লোকজনই তো যে যার মতন জমি বাড়ি বেচে শহরে চলে গেছে। আর এই রাতের বেলা তো কেউ যায় না, তাই জিজ্ঞেস করছি আর কি। কেন, রাতের বেলায় কেউ যায় না কেন? গ্রামটায় ভয় আছে বাবু, অশরীরী আত্মাদের দখলে ওই পলাশপুর গ্রাম। সেই জন্যই তো এখন রাতের বেলায় এই ঘাটেও নৌকো পারাপার হয় না। আমি কিছু বললাম না। সত্যিই কুসংস্কার থেকে গ্রামগুলো এখনো মুক্ত হতে পারিনি দেখছি। সেই রাতে যখন আমি পলাশপুরের মাটিতে পা রাখলাম, আমি ভাবতেও পারিনি যে এই সফর আমার জন্যে মৃত্যুর চেয়েও ভয়ানক হতে চলেছে। আমি শহর থেকে গ্রামের বাড়ি পলাশপুরে ফিরছিলাম অনেক বছর বাদে। পলাশপুরে আমাদের গ্রামের বাড়িটা খালি পড়ে রয়েছে। মূলত সেই বাড়িটা বিক্রির জন্যই আমার পলাশপুরে আসা। অফিসে কাজের চাপ মিটিয়ে আরও টুকিটাকি কাজকর্ম সারতে সারতে দেরি হয়ে গিয়েছিল বেরোতে। পলাশপুরে পৌঁছাতে তাই বেশ রাত হয়ে গেল। আমার বাড়ি সুবর্ণরেখা নদীর ওই পারে। নদী পার হয়ে ওই পারে যেতে হবে, কিন্তু ঘাটে এসে দেখলাম ঘাটে কোনো নৌকো নেই। সে কি, রাত সবে 8টা বাজে, এরই মধ্যে ঘাট খালি হয়ে গেল। সত্যি এই গ্রামের আর উন্নতি হলো না। আজকে যেন রাস্তাঘাট অতিরিক্ত ফাঁকা। যাই হোক, কি আর করা যায়, আর তো কিছুটা পথ। তাড়াতাড়ি পা চালালে এক্ষুনি পৌঁছে যাব। নির্জন জনমানবহীন পথে একলা চলতে চলতে অনিমেষের নাকে একটা পচা দুর্গন্ধ আসতে ওর চোখ পড়ল একটা গাছের তলায় কেউ একজন বসে আছে, তার হাতে কিছু একটা রয়েছে। এই রাত বিরেতে গাছতলায় এখন আবার কে বসে আছে? আর গন্ধটাও তো ওখান থেকে আসছে বলেই মনে হচ্ছে। ব্যাপারটা কেমন যেন লাগছে। একবার কি কাছে গিয়ে দেখবো? না থাক, আবার যদি চোর ছেঁচড় হয়। গাছতলা থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আপন মনে বিড়বিড় করতে লাগলো অনিমেষ। শেষে নিজের মনে উদ্রেক হওয়া কৌতূহল নিরসন করতে না পেরে এগিয়ে গেল গাছের দিকে। গাছের সামনে যেতেই সেই পচা দুর্গন্ধ আরো তীব্র হয়ে এলো। এই যে, কে আপনি? এত রাতে গাছতলায় কি করছেন? সেই রাতে যখন আমি পলাশপুরের মাটিতে পা রাখলাম, আমি ভাবতেও পারিনি যে এই সফর আমার জন্যে মৃত্যুর চেয়েও ভয়ানক হতে চলেছে। আমি শহর থেকে গ্রামের বাড়ি পলাশপুরে ফিরছিলাম অনেক বছর বাদে। পলাশপুরে আমাদের গ্রামের বাড়িটা খালি পড়ে রয়েছে। মূলত সেই বাড়িটা বিক্রির জন্যই আমার পলাশপুরে আসা। অফিসে কাজের চাপ মিটিয়ে আরও টুকিটাকি কাজকর্ম সারতে সারতে দেরি হয়ে গিয়েছিল বেরোতে। পলাশপুরে পৌঁছাতে তাই বেশ রাত হয়ে গেল। আমার বাড়ি সুবর্ণরেখা নদীর ওই পারে। নদী পার হয়ে ওই পারে যেতে হবে, কিন্তু ঘাটে এসে দেখলাম ঘাটে কোনো নৌকো নেই। সে কি, রাত সবে 8টা বাজে, এরই মধ্যে ঘাট খালি হয়ে গেল। সত্যি এই গ্রামের আর উন্নতি হলো না। সেই রাতে যখন আমি পলাশপুরের মাটিতে পা রাখলাম, আমি ভাবতেও পারিনি যে এই সফর আমার জন্যে মৃত্যুর চেয়েও ভয়ানক হতে চলেছে। আমি শহর থেকে গ্রামের বাড়ি পলাশপুরে ফিরছিলাম অনেক বছর বাদে। পলাশপুরে আমাদের গ্রামের বাড়িটা খালি পড়ে রয়েছে। মূলত সেই বাড়িটা বিক্রির জন্যই আমার পলাশপুরে আসা। অফিসে কাজের চাপ মিটিয়ে আরও টুকিটাকি কাজকর্ম সারতে সারতে দেরি হয়ে গিয়েছিল বেরোতে। পলাশপুরে পৌঁছাতে তাই বেশ রাত হয়ে গেল।
আমার বাড়ি সুবর্ণরেখা নদীর ওই পারে। নদী পার হয়ে ওই পারে যেতে হবে, কিন্তু ঘাটে এসে দেখলাম ঘাটে কোনো নৌকো নেই। সে কি, রাত সবে 8টা বাজে, এরই মধ্যে ঘাট খালি হয়ে গেল। সত্যি এই গ্রামের আর উন্নতি হলো না। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করব তাই ভাবছি। ব্রিজ পেরিয়ে যাওয়া যায়, কিন্তু সে ব্রিজ তো এখান থেকে অনেকটা দূরে, সেই বড় শহরের দিকে, দূরত্ব অনেক। কিন্তু কি আর করা যাবে, নৌকো না পেলে সেই ব্রিজ পেরিয়েই যেতে হবে। এইসব ভাবতে না ভাবতেই দেখলাম আমার সামনে অন্ধকারের ভেতর থেকে একটা নৌকো বেরিয়ে এলো। মাঝি বলল, বাবু কি ওই পারে যাবেন? হ্যাঁ, যাব বলেই তো দাঁড়িয়ে আছি। তা তুমি কোথায় ছিলে এতক্ষণ? আমি তো রাতের বেলা নৌকো চালাই না বাবু, সন্ধ্যা নামার আগে পর্যন্ত এই ঘাটে নৌকো চলে, তারপরে আর চলে না। তাহলে তুমি এখন নৌকা নিয়ে এখানে কি করছো? রাতের বেলায় আমি নদীতে মাছ ধরি বাবু, আপনারা দেখলাম, ভাবলাম আপনি হয়তো নদী পার করবেন, তাই দেখে এগিয়ে আসলাম। উঠে আসেন বাবু, আমি আপনারে নিয়ে যাচ্ছি। আরও কিছুটা নৌকো চলবার পরে নৌকোটা ঘাটে এসে লাগলো। কিন্তু গ্রামের পথে পা দেওয়া মাত্রই আমি অনুভব করলাম এখানে কিছু একটা অস্বাভাবিক ব্যাপার রয়েছে। হাওয়া বইছে না, অথচ নৌকায় যতক্ষণ ছিলাম দিব্যি ফুরফুরে হাওয়া ছিল। ঝিঝি পোকার ডাকে কানে তালা ধরে যাচ্ছিল, অথচ এখানে একটা নিশাচর প্রাণীরও কোনো প্রাণের অস্তিত্ব নেই। হঠাৎ আমার মনে হলো আমার পেছনে কে যেন হাঁটছে। দাঁড়িয়ে পড়লাম, পেছন ঘুরে দেখলাম কেউ নেই। অনেকদিন পরে গ্রামে এলাম, তারপর গ্রামটা সম্পর্কে যা শুনলাম মাঝির কাছ থেকে, তার জন্যই বোধহয় এরকম একটা হ্যালুসিনেশন হচ্ছে। হতেই পারে, যারা গ্রাম ছেড়ে চলে গেছে তাদের আর দোষ কি? আমিও তো এই গ্রামের বাড়িটা বিক্রি করব বলেই এসেছি, শুধু শুধু বাড়িটা পড়ে আছে অনেকদিন। আমি আবার হাঁটা শুরু করলাম। যতই গ্রামের ভেতরে ঢুকছি আমার বুকের ভেতরটা হু হু করে উঠছে, ততই আমার চিরচেনা গ্রামটা খালি হয়ে পড়ে আছে অন্ধকারে। একটা বাড়িতেও আলো জ্বলতে দেখলাম না। হঠাৎ দেখলাম একটা ভাঙা দেওয়ালের গায়ে কার যেন ছায়া নড়াচড়া করছে। আমার গায়ে কাটা দিয়ে উঠল ভয়ে। কে কে ওখানে? কে? কোনো উত্তর পেলাম না। ছায়াটা আস্তে আস্তে মিলিয়ে গেল, যেন কেউ অন্ধকারে লুকিয়ে লুকিয়ে আমাকে দেখল, তারপর অদৃশ্য হয়ে গেল। ভয়ে আমার সারাটা শরীর কেঁপে উঠল। নিজের মনকে বোঝালাম এটা আমার মনেরই ভুল হবে, হয়তো ভুল অথবা ভ্রম ছাড়া এটা আর অন্য কিছু হতে পারে না। আমি আবার হাঁটা শুরু করলাম, কিন্তু আমার মন বলতে থাকলো আজ কিছু একটা গন্ডগোল। যেন সাথে সাথে বাঁশ বাগানের ভেতরে একটা হাওয়া চলতে শুরু করলো। তারা ভয়ে সেখানে থমকে দাঁড়িয়ে পড়ল। তখনই একটা ঘনা গলায় কেউ বলে উঠল, তোদের ব্যাগে কি আছে? তোদের ব্যাগে কি আছে? দিয়ে যা। এদিক ওদিক তাকিয়ে কোথাও কাউকে দেখতে পেল না তারা। হঠাৎ রবিনের চোখটা ওপরের দিকে যেতেই সে চমকে উঠল। সে দেখল বাঁশ গাছের একদম ওপরে সাদা কাপড় পরা কেউ যেন বসে রয়েছে। তার অর্ধেক শরীর দেখা যাচ্ছে না, সেটা বাঁশ গাছে ঢাকা পড়েছে। পরাণ
ওইদিকে দেখ। ওরে বাবা, রবীন্দ্র, পালাও পালাও! তারা দৌড় দিল সেখান থেকে। পেছন থেকে একটা ভয়ানক চিৎকার ভেসে আসলো। দিয়ে যা, দিয়ে যা, আমায় দিয়ে যা। আসলে ওই ছোট রাস্তার মাঝে পড়ে একটা মস্ত বড় বাঁশ বাগান, আর সেখানেই ওই বাঁশ ঝাড়ের মাথায় থাকে এক ঝাঁপড়ি। রাতের অন্ধকারে কাউকে একা পেলে তাকে তাড়া করে ওই ঝাঁপড়ি। বিশেষ করে কারো কাছে যদি কোনো খাবার থাকে, তাহলে তার ওই খাবারে সে নজর লাগিয়ে দেয়। তাই অন্ধকার নামার পর কেউ খুব একটা দরকার ছাড়া ওই পথ দিয়ে যায় না। ঠিক যেমন আজ রবিন আর পরাণ বাধ্য হয়েছে ওই পথটা বেছে নিতে। ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। তারা মনে ভয় নিয়ে এগিয়ে চলেছে। বাঁশ বাগানের সামনে আসতেই হঠাৎ তাদের বুকের ভেতরটা ছ্যাঁত করে ওঠে। রবীন্দ্র, ভয় করছে নাকি? এখন আর ওসব ভেবে কি হবে? চলো, যা হবে দেখা যাবে। তারা দ্রুত পা চালিয়ে বাঁশবাগানের ভেতরে পা রাখল। পরাণও সেটা নিয়ে বাড়ির দিকে রওনা দিল। মাথা খারাপ নাকি? এত খাবার কেউ নষ্ট করে? কষ্ট করে রোজগার করা টাকা। পরাণের বাড়িতে আছে তার বউ আর বছর 10 এক ছেলে। বাবার বাড়ি ফেরার কথা শুনে তার ছেলে এখনো জেগে আছে। যে আশায় সে এখনো জেগে আছে যে তার বাবা শহর থেকে নিশ্চয়ই তার জন্য অনেক কিছু কিনে আনবে। তাই পরাণ বাড়ি ফিরতেই তার ছেলে বলে ওঠে, বাবা এসে গেছে, বাবা এসে গেছে, বাবা বাবা। পরাণও সেটা নিয়ে বাড়ির দিকে রওনা দিল। মাথা খারাপ নাকি? এত খাবার কেউ নষ্ট করে? কষ্ট করে রোজগার করা টাকা। পরাণের বাড়িতে আছে তার বউ আর বছর 10 এক ছেলে। বাবার বাড়ি ফেরার কথা শুনে তার ছেলে এখনো জেগে আছে। যে আশায় সে এখনো জেগে আছে যে তার বাবা শহর থেকে নিশ্চয়ই তার জন্য অনেক কিছু কিনে আনবে। তাই পরাণ বাড়ি ফিরতেই তার ছেলে বলে ওঠে, বাবা এসে গেছে, বাবা এসে গেছে, বাবা বাবা। ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। তারা মনে ভয় নিয়ে এগিয়ে চলেছে। বাঁশ বাগানের সামনে আসতেই হঠাৎ তাদের বুকের ভেতরটা ছ্যাঁত করে ওঠে। রবীন্দ্র, ভয় করছে নাকি? এখন আর ওসব ভেবে কি হবে? চলো, যা হবে দেখা যাবে। তারা দ্রুত পা চালিয়ে বাঁশবাগানের ভেতরে পা রাখল। আসলে ওই ছোট রাস্তার মাঝে পড়ে একটা মস্ত বড় বাঁশ বাগান, আর সেখানেই ওই বাঁশ ঝাড়ের মাথায় থাকে এক ঝাঁপড়ি। রাতের অন্ধকারে কাউকে একা পেলে তাকে তাড়া করে ওই ঝাঁপড়ি। বিশেষ করে কারো কাছে যদি কোনো খাবার থাকে, তাহলে তার ওই খাবারে সে নজর লাগিয়ে দেয়।
তাই অন্ধকার নামার পর কেউ খুব একটা দরকার ছাড়া ওই পথ দিয়ে যায় না। ঠিক যেমন আজ রবিন আর পরাণ বাধ্য হয়েছে ওই পথটা বেছে নিতে। সে দেখল বাঁশ গাছের একদম ওপরে সাদা কাপড় পরা কেউ যেন বসে রয়েছে। তার অর্ধেক শরীর দেখা যাচ্ছে না, সেটা বাঁশ গাছে ঢাকা পড়েছে। পরাণ, ওইদিকে দেখ। ওরে বাবা, রবীন্দ্র, পালাও পালাও! তারা দৌড় দিল সেখান থেকে। পেছন থেকে একটা ভয়ানক চিৎকার ভেসে আসলো। দিয়ে যা, দিয়ে যা, আমায় দিয়ে যা। সাথে সাথে বাঁশ বাগানের ভেতরে একটা হাওয়া চলতে শুরু করলো। তারা ভয়ে সেখানে থমকে দাঁড়িয়ে পড়ল। তখনই একটা খনা গলায় কেউ বলে উঠল, কে যায়? তোদের ব্যাগে কি আছে? দিয়ে যা। তোদের ব্যাগে কি আছে? দিয়ে যা। এদিক ওদিক তাকিয়ে কোথাও কাউকে দেখতে পেল না তারা। হঠাৎ রবিনের চোখটা ওপরের দিকে যেতেই সে চমকে উঠল। ইব্রাহিমের ভেতরের জিনটি ভীষণ রাগান্বিত হয়ে বলে, চলে যা, এখান থেকে চলে যা। এবার আলেম সাহেব অনেক জোরাজোরি করতে থাকেন, কিন্তু ইব্রাহিমের মুখ থেকে আর কিছুই বাহির হয় না। এক পর্যায়ে ইব্রাহিম আলেম সাহেবের মুখে এক চড় বসিয়ে দেয়। আলেম সাহেব ভীষণ রাগান্বিত হয়ে একটু পানিতে কিছু একটা দোয়া পড়ে ইব্রাহিমের দিকে ছুঁড়ে দেয়। এতে করে ইব্রাহিম ভীষণ নড়াচড়া করতে থাকে। দেখে মনে হয় তার শরীর যেন পুড়ে যাচ্ছে। কিরে, এবার বল, এই ছেলের শরীর ছাড়বি কি না? হ্যাঁ, ছাড়বো, তবে ওই কালভার্টে রাতের বেলা 3 কেজি মিষ্টি ও 1 কেজি আম রেখে আসতে হবে। আর এই কাজ এই ছেলেকে একা করতে হবে। এই কথা শেষ হতেই ইব্রাহিম সেখানে অজ্ঞান হয়ে গেল। জ্ঞান ফেরার পর আলেম সাহেব ইব্রাহিমকে একটি তাবিজ দেন এবং বলেন, এই তাবিজ গলায় পরো এবং আজকে রাত 10:30টার দিকে ওই কালভার্টে একা যেয়ে 3 কেজি মিষ্টি ও 1 কেজি আম রেখে আসবে। আর কোনো অবস্থাতেই ওই তাবিজটি গলা থেকে খুলবে না। ওই দিন রাতে ইব্রাহিম একা ওই কালভার্টের কাছে যায় মিষ্টি ও আম নিয়ে। সেখানে সে একটি কালো বিড়াল দেখতে পায়। মিষ্টি ও আমের প্যাকেট সেখানে রেখে নিজ বাসার দিকে রওনা হয়। পিছনে অস্বাভাবিক কিছু শব্দ শুনতে পায়, তবে সে পিছনে তাকানোর সাহস পায় না। এই ঘটনার পর বেশ কয়েকদিন ইব্রাহিমের জ্বর ছিল, তবে এরপর তার সাথে আর কোনো অস্বাভাবিক কিছু ঘটেনি। সেই কালভার্টটি ওই গ্রামে এখনো আছে, তবে বর্তমানে তেমন কোনো অস্বাভাবিক কিছুর কথা শোনা যায় না। বন্ধুরা, আজকের এই সত্যিকার ভূতের ঘটনাটি পাঠিয়েছিল ইউসা ইসলাম নূর, আর এই ঘটনাটি তার এক আত্মীয়র সাথে ঘটেছিল। আজকের বিশেষ প্রশ্ন, তোমরা কি কেউ কখনো কোনো ভুতুড়ে ব্রিজের কথা শুনেছ? আর শুনে থাকলে সেই ব্রিজের নাম কি ছিল?